তীব্র তাপপ্রবাহ আর শুষ্ক আবহাওয়ায় ইউরোপ জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। এর মধ্যে বেলজিয়াম ইতিহাসের সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে দেশটির সেনাবাহিনী ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নেওয়া হচ্ছে। ফ্রান্সেও আগুনে পুড়েছে ১,৫০০ হেক্টরের বেশি বনভূমি। আগুন নেভাতে ফ্রান্সে হেলিকপ্টার পাঠিয়েছে অস্ট্রেলিয়া। আরাফাত ইসলামের রিপোর্ট। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে শনিবার মাঠে নেমেছে সেনাবাহিনী। এখন পর্যন্ত পুড়ে গেছে ২,৭০০ হেক্টরের বেশি ভূমি। সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশ জার্মানি ও লুক্সেমবার্গ। পূর্ব বেলজিয়ামে শুক্রবার শুরু হওয়া দাবানল শনিবার বিকেল পর্যন্ত প্রায় ১১০০ হেক্টর বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদেরও এলাকা ছাড়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন ৩টি হেলিকপ্টার ও ২টি বিমান পাঠিয়েছে। বেলজিয়ামের সেনাবাহিনীও বিশেষ অগ্নি নির্বাপন যান মোতায়েন করেছে। আগুন নেভাতে আমরা প্রাণপণ চেষ্টা করেছি। দাবানল নিয়ন্ত্রণে রাখতে ফায়ার ফাইটাররা কাজ করেছেন। হেলিকপ্টার ও বিমান থেকে পানি ছিটানো হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন আগুন কোনোভাবেই নতুন করে ছড়িয়ে না পড়ে। বিভিন্ন দেশ থেকে আসা দমকল বাহিনীর সঙ্গে পালাক্রমে কাজ করছেন প্রায় ২ শতাধিক ফায়ার ফাইটার। দমকল বাহিনীর সদস্যদের খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা। দমকল বাহিনী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাই আমাদেরও দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এই সংকটের মধ্যে সবাইকে একসাথে লড়াই করতে হবে। জরুরি সহায়তা দলের সাথে সমন্বয় করে আমরা ফায়ার ফাইটারদের জন্য খাবার পাঠিয়েছি। তাদের যা দরকার আমরা সাধ্যমতো সরবরাহের চেষ্টা করছি। ক্রোয়েশিয়ার দালমাতিয়া অঞ্চলেও ভয়াবহ দাবানলে পর্যটন শহর ওমিশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন হতাহতের তথ্য মিলেছে। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১২০০ মানুষকে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। লদ এলাকায় আগুনে পুড়ে গেছে প্রায় ১,৬০০ হেক্টর বনভূমি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬৫০ জনকে। আগুন নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া থেকে পাঠানো হয়েছে চিনুক হেলিকপ্টার। আরাফাত ইসলাম, ৭১। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য জানিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের এলাকা নাগেকেওয়েতে এখনও উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি। ভূমিধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন ভবনে বাসিন্দারা আটকে রয়েছেন। এছাড়া কয়েকটি সড়ক ভূমিধসে বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। নাগেকেওর প্রায় ২,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ভূমিকম্পে ১৫৭টি বাড়ি ব্যাপকভাবে, ৪১টি মাঝারি মাত্রা এবং ১৪৮টি সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৮৭টি স্কুল, ১৮টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ৫টি উপাসনালয় ও ৬টি অফিস ভবন সহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের বিগ আইল্যান্ডে আঘাত হেনেছে ক্যাটাগরি 1 হারিকেন লালা। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে 2টি বিমানবন্দর ও কয়েকটি বন্দর। শনিবার বিগ আইল্যান্ডে আঘাত হানে হারিকেন লালা। এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮০ মাইল। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঢেউ ও স্রোতেরও সতর্কতা জারি করা হয়েছে। হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানিয়েছেন। জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বিগ আইল্যান্ডের বিভিন্ন এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত অঙ্গরাজ্য জুড়ে প্রায় ৭৬,০০০ গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় বাসিন্দাদের ঘরের ভেতরে এবং সড়ক থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঝড়ের কারণে বিগ আইল্যান্ডের হিলো ইন্টারন্যাশনাল ও এলিসন ওনিজুকা কোনা ইন্টারন্যাশনাল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিগ আইল্যান্ড ও মাউই কাউন্টির বাণিজ্যিক বন্দরও বন্ধ রয়েছে।
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন আহত হয়েছেন। হামলার পর শহরের 2টি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এসব অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। রবিবার ভোরে কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। মেয়র ভিতালি ক্লিচকো জানান, রাজধানীর উত্তরাঞ্চলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন ধরে যায়। এতে সেখানে বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। শহরের কেন্দ্রের দক্ষিণে আরেকটি এলাকায়ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। হামলার সময় কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সামরিক প্রশাসন জানায়, হামলায় একজন আহত হয়েছেন। ইউক্রেন বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিয়েভ সহ দেশটির বিভিন্ন শহরে রাশিয়া ব্যাপক হামলা চালিয়ে আসছে। সবশেষ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বড় ধাক্কা লেগেছে ইউক্রেনের কৃষি খাতেও। রাশিয়ার হামলা ও কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধার কারণে ওডেসার বন্দর দিয়ে শস্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। ফলে জমিতে ফসল ফলিয়েও তা বিক্রি করতে পারছেন না অনেক কৃষক। গুদাম ভরে যাচ্ছে নতুন শস্যে, অথচ হাতে আসছে না প্রয়োজনীয় অর্থ। এতে শুধু চলতি মৌসুম নয়, হুমকিতে পড়ছে ইউক্রেনের পরবর্তী চাষাবাদও। ইউক্রেনের কৃষকদের দুর্ভোগের কথা জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। গম কাটার এই দৃশ্য দেখে মনে হতে পারে ইউক্রেনের কৃষকদের ভালো সময় যাচ্ছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। জমিতে ফলন আছে, গুদামের শস্য আছে ঠিকই, কিন্তু নেই পর্যাপ্ত ক্রেতা আর সহজে রপ্তানির সুযোগ। কৃষ্ণসাগরের বন্দরগুলোতে বাধার কারণে ফসল বিক্রি করতে গিয়ে বড় সংকটে পড়ছেন কৃষকরা। সবচেয়ে বড় সমস্যা হলো এই শস্য রাখার মতো জায়গা আমাদের আর নেই। রাশিয়ার অবরোধের কারণে ওডেসার বন্দর দিয়ে শস্য পাঠানো কঠিন হয়ে গেছে। আগে এই পথ দিয়ে প্রায় ৪৫ লাখ টন শস্য রপ্তানি হতো, যা এখন আর হয় না। দেশটির জাইটোমি অঞ্চলের গুদামগুলো প্রায় পূর্ণ। একদিকে নতুন শস্য উঠছে, অন্যদিকে ক্রেতা কমে যাওয়ায় বিক্রি হচ্ছে না আগের মজুতো। ফলে আয় বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আরো বড় সমস্যা হলো, এখন আমাদের হাতে টাকা আসছে না, তাই আগামী মৌসুমের কাজও হুমকির মুখে পড়েছে। জমিতে চাষও করতে পারছি না, কারণ ফসল বিক্রি করতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। শুধু চলতি বছরের ফসল নয়, এর প্রভাব পড়তে পারে আগামী মৌসুমেও। কৃষকদের আশঙ্কা, সময়মতো গম, সরিষা বা অন্যান্য শীতকালীন ফসল বোনা না গেলে 1 বছরের মধ্যেই বড় খাদ্য সংকট তৈরি হতে পারে। ঈশ্বর মানুষকে তার সহ্যের সীমার বাইরে পরীক্ষা দেন না, তাই আমরা কাজ করে যাচ্ছি। অভিযোগ করে বা কাঁদলে তো আর সমস্যার সমাধান হবে না। আমাদের কাজ চালিয়ে যেতে হবে এবং প্রতিটি পরিস্থিতি থেকে বের হবার পথ খুঁজতে হবে। বিশ্বের অন্যতম বড় গম ও ভুট্টা রপ্তানিকারক দেশ ইউক্রেন। দেশটির কৃষিখাত থেকে আসে বিপুল পরিমাণ বৈদেশিক আয়। ফলে কৃষ্ণসাগরে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ায় যুদ্ধকালীন অর্থনীতিতেও চাপ বাড়ছে। দেওয়ান মুবাশিরা হোসেন, ৭১। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন রুট নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। তবে প্রণালীটি আবারও খুলে দেওয়া নির্ভর করছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের জুনে স্বাক্ষর করা সমঝোতা স্মারক মেনে চলার উপর, জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ভিয়েতনাম ছেড়েছে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। অবশেষে ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর নতুন রুট নিয়ে চুক্তিতে পৌঁছেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনেক বাধা সত্ত্বেও হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে সমঝোতায় পৌঁছেছে দেশ দুটি। যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে এমন শর্তেই আমরা ইসলামাবাদ সমঝোতায় স্বাক্ষর করেছিলাম, কিন্তু যুক্তরাষ্ট্র তা ভঙ্গ করে একটি নতুন পরিস্থিতি আমাদের সামনে এনেছে। এখন পাকিস্তান সহ অন্যান্য মধ্যস্থতাকারীরা আমাদের সঙ্গে নিয়মিত আলোচনা করছে। তবে হরমুজ খুলে দেওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে যুক্তরাষ্ট্র জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের শর্ত মেনে চলার উপর। তারা পরাজয় মেনে নিয়ে হরমুজ থেকে অবরোধ তুলে না নিলে জলপথটি খুলে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা আবার শুরু করার কোনো সিদ্ধান্ত ইরান নেয়নি।
একই দিন এক্সে দেয়া এক পোস্টে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, একটি টুইট বা বিমানবাহী রণতরী দিয়ে কোনো আদেশ জারি করে কিংবা নির্বাচনী বক্তৃতা দিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়া যাবে না। এরই মধ্যে টানা 9 মাস সমুদ্রে অবস্থান করা মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের পরিবেশ এবং নাবিক ও মেরিন সেনাদের মানসিক অবস্থা নিয়ে উদ্বেগের খবর উঠে আসার পর রণতরীটিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রশাসন। নতুন করে সেখানে মোতায়েন করা হচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন রণতরী। ভিয়েতনাম থেকে এরই মধ্যে রওনা দেয়া এ রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছালেই ফিরে যাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের 3 সামরিক পাইলট গত 6 মাস ধরে বন্দী রয়েছে কাতারে। স্থানীয় সময় শনিবার ইরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ সদস্যদের বিষয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্টের কাছে চিঠি লিখেছেন কমিটির প্রধান মোহাম্মদ বাগের জাদেহ। বন্দী 3 পাইলটের মুক্তিতে সহায়তার আহ্বান জানিয়েছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের মার্চে কাতারের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানোর সময় ইরানের সুখোই সু-24 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ওই 3 পাইলট কাতারের বাহিনীর হাতে আটক হন। তবে এই বিষয়ে কাতারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনিদের গাজা উপত্যকার 2টি ভবনের নিচ থেকে 21 ফিলিস্তিনির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আরও 40 জনের কঙ্কাল উদ্ধারের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার গাজার মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে এই তথ্য জানিয়েছেন। 2টি ভবনের ধ্বংসস্তূপ থেকে 21 জনের কঙ্কাল পাওয়ার পর উদ্ধারকারীরা জানতে পারেন আরেকটি ভবনের নিচে দীর্ঘদিন ধরে 40 জনের মরদেহ পড়ে আছে। এরপর সেখানে তারা অভিযান শুরু করেন। এদিকে গাজায় ইসরায়েলের একটি ট্যাঙ্কে বিস্ফোরক দিয়ে হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজার কথিত হলুদ লাইনের কাছে গিবাতি ব্রিগেডের ট্যাঙ্কে এই হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। তবে ইসরায়েলি বাহিনী একই দিন গাজায় 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে। দখলদাররা বলছে, হলুদ লাইনের কাছে অবস্থানরত তাদের সেনাদের দিকে এগিয়ে আসছিল 2 ফিলিস্তিনি। এ সময় তাদের হুমকি হিসেবে ধরে গুলি করা হয়। এতে ওই 2 জন নিহত হন। এ ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল 9:30টায়। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।